আসসালামু আলাইকুম। 2022 শিক্ষাবর্ষে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে গণিত প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা প্রদান করা হয়েছে, এই অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই কিভাবে উত্তর নির্ণয় করা সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু অ্যাসাইনমেন্ট দেখে দেখে লিখলেই হবে না, অর্থাৎ উত্তর দেখে লিখলেই অ্যাসাইনমেন্ট হবে না, কারণ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তর কিভাবে খুব সহজেই নির্ণয় করা যায় এই বিষয়টা জানা খুবই জরুরি। কারণ যেহেতু 2023 সালে তোমাদের পরীক্ষা দিতে হবে, এজন্য এই অষ্টম অধ্যায়ের উপর যে সকল উপপাদ্য প্রদান করা হয়েছে এই অ্যাসাইনমেন্টে আমি প্রত্যেকটা উপপাদ্য খুব সহজ ব্যাখ্যায় কিভাবে প্রমাণ করা সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবে। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এরকম যে এই প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে এই চিত্রটা, অর্থাৎ এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আর এখানে দেওয়া আছে যে এবি সমান সিডি, এবি সমান সিডি দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে ও হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র এবং এই ও বিন্দু হতে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুর দূরত্ব পরস্পর সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথম প্রশ্নের উপরে এখানে 3 নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ এখানে বৃত্তটির কেন্দ্র যদি প্রমাণ করতে পারো তাহলে 2 নাম্বার পাবে, আর যদি দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো তাহলে পাবে 1 নম্বর। অর্থাৎ এই 1 নং প্রশ্নের উত্তরের জন্য 3 নাম্বার প্রশ্নের বরাদ্দ আছে। তাহলে আমরা এখানে খেয়াল করি, খুব সহজেই কিন্তু আমি প্রমাণ করে দেখাবো। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রথমেই দেখব যে এখানে দেওয়া আছে দুটি শর্ত, অর্থাৎ এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং এরা পরস্পর সমান। এটা এই দুটি তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু আমরা খুব সহজেই এই দুটি বিষয় নিয়ে আসতে পারবো এবং খুব সহজেই বৃত্তের কেন্দ্র এবং এ বি সি ডি যে ও বিন্দু হতে সমান দূরত্বে অবস্থান করে সেটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। দেখো, আমরা শুরুতেই জেনে নিই, যেহেতু এই দুটি এ বি এবং সিডি পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমাদের জানা আছে যে এরকম যে সাপোজ আমি যদি প্রথমেই চিন্তা করি, যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল এবং এসি তাদের ছেদক, আমি যদি এই বিষয়টা খেয়াল করি তাহলে দেখো এখান থেকে দুটি কোণ সমান চলে আসবে। এসি যদি ছেদক মনে করি, সাপোজ এটাকে আমি মুছিয়ে নিলাম, অর্থাৎ এটাকে যদি আমি ছেদক মনে করি তাহলে আমরা জানি যে দুটি সরলরেখাকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো হয় সেগুলো কিন্তু পরস্পর কি হয়? সমান হয় এবং এই কোণগুলোর নাম হয় কি? একান্তর কোণ হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে সুতরাং কোণ বি এ সি, অর্থাৎ বি এ সি ইকুয়াল কোণ ডি সি এ অথবা এ সি ডি, যেহেতু এগুলো পরস্পর কি কোণ? একান্তর কোণ। ঠিক আছে। এখন অনুরূপভাবে এখানে কিন্তু আরেকটা ছেদক ছিল, যদি আমি এই ছেদকটাকে মুছে এই ছেদকটাকে চিন্তা করি তাহলে কিন্তু এখানে এই দুটি কোণ পরস্পর কি হয়? সমান হয়। এই দুটি কোণের নামও কি? একান্তর কোণ। সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে সাপোজ এই কোণটার নাম যদি দেই তাহলে এ বি ডি সমান বি ডি সি, এই দুটি কোণ হচ্ছে একান্তর কোণ। এখন আমি দুটি ছেদককে অঙ্কন করে নিলাম। এখন এখান থেকে আমরা খেয়াল করি, ঠিক আছে, এখান থেকে যদি আমরা খেয়াল করি, আমাদের যেহেতু এখানে বলা আছে যে দুটি ত্রিভুজ সর্বসম, সেটাও আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা খেয়াল করি যে এই যে কোণটা আর এই কোণটা পরস্পর কি হয়? সমান। সাপোজ এই কোণটা যদি আমি এক্স মনে করি তাহলে এই কোণটাও এক্স হবে, আর এই কোণটা যদি ওয়াই মনে করি তাহলে এই কোণটা ওয়াই হবে। তাহলে এই দুটি ত্রিভুজ আমি খেয়াল করি, এই দুটি ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা অলরেডি দুটি কোণ সমান পেলাম এবং তাদের একটি বাহু সমান। কারণ কি? এখানে এ বি এবং সিডি পরস্পর কি? সমান, কারণ এটা দেওয়া আছে। যেহেতু এ বি এবং সিডি পরস্পর সমান, ত্রিভুজের সর্বসমতার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যদি দুইটি ত্রিভুজ কখন সর্বসম হবে? যদি তাদের একটি বাহু এবং ওই বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি পরস্পর কি হবে? সর্বসম হবে। এখন এখান থেকে আমরা খেয়াল করি যে এই যে বাহুটা, এই বাহুটা, অর্থাৎ এই ত্রিভুজের এ ও বি, এই ত্রিভুজের এ বি এবং
সিওডি, এই ত্রিভুজের সিডি, এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান। আর তাছাড়াও আমরা এখানে এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের একটা কোণ, এই কোণটা হচ্ছে ওই ত্রিভুজের একটা কোণ, আর এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের। তার মানে এই বাহু সংলগ্ন যে দুটি কোণ এবং এই বাহু সংলগ্ন যে দুটি কোণ, এই দুটি কোণ পরস্পর সমান। তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি পরস্পর কি সর্বসম। তাহলে আমাদের এই যে 2 নংয়ের যে বিষয়টা, অর্থাৎ দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা দেখব যে এই বৃত্তটির কেন্দ্র ও কিভাবে প্রমাণিত হয়। তাহলে আমরা জানি এটা যে একমাত্র বৃত্তের কেন্দ্র থেকেই কিন্তু পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কি হয় সমান হয়। এটার উপর ভিত্তি করে কিন্তু আমি যেহেতু এইটা এবং এইটা সর্বসম প্রমাণ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই বাহুটা এবং এই বাহুটা সমান পাই, আবার এই বাহুটা আর এই বাহুটাও কিন্তু সমান পাই। তার মানে এই চারটি বাহু পরস্পর কিন্তু সমান। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এ ও ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ওডি। এবং এই যে চারটা দূরত্ব, এই চারটা দূরত্ব কিন্তু একই বৃত্তের ভিতরে, অর্থাৎ একই বিন্দু থেকে দূরত্বগুলো নির্দেশ করে। যেহেতু একই বিন্দু থেকে দূরত্বগুলো নির্দেশ করে, পরিধি পর্যন্ত দূরত্বগুলো নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও বিন্দু হতে এ এর দূরত্ব, বি এর দূরত্ব, সি এর দূরত্ব এবং ডি এর দূরত্ব পরস্পর কি সমান। তার মানে ও বিন্দুটাই হচ্ছে উক্ত বৃত্তের কেন্দ্র। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, 1 নং প্রশ্নের উত্তরটা নির্ণয় করতে পারি। তবে 1 নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বিস্তারিত কিভাবে লিখতে হবে তা আমি আমার পিডিএফ ফাইলে উল্লেখ করে দিয়ে রেখেছি। অবশ্যই পিডিএফ ফাইলের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিষয়টা দেখে নিতে হবে। তবে তার পূর্বে আমি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে উত্তরটা খুব সহজে নির্ণয় করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এটা আমার প্রত্যাশা। 2 নং প্রশ্ন ছিল এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও এক্স ইকুয়াল, অর্থাৎ এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও এক্স ইকুয়াল হচ্ছে 1 সেন্টিমিটার। আমাদের প্রমাণ করতে হবে ও এফ ইকুয়াল 1 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ও ই, এইটা দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটি পরস্পর কি সমান, অর্থাৎ এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তবে এই প্রশ্নের উপর যে নাম্বার বরাদ্দ করা আছে এরকম ভাবে, অর্থাৎ প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু এই 4টি অপশান অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এই প্রত্যেকটা অপশানের জন্য আলাদা আলাদা মার্ক থাকবে। অর্থাৎ ও এফ ইকুয়াল 1 সেন্টিমিটার, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এখানে 4 নাম্বার পাবো। আর ত্রিভুজ দুটি যদি সর্বসম প্রমাণ করতে পারি, অর্থাৎ এখান থেকে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, সেখান থেকে 3 নম্বর থাকবে। আর এইটা ডিএফ এর সমান হবে, যদি সেটা প্রমাণ করতে পারি তাহলে এখানে 2 নম্বর থাকবে। এবং এই যে এইটা এ বি এর যে অর্ধেক, সেটা যদি প্রমাণ করতে পারি তার জন্য 1 নম্বর থাকবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরের জন্য 10 নম্বর বরাদ্দ আছে। এখন আমরা খুব সহজেই এই ধাপ বাই ধাপে প্রত্যেকটা প্রমাণ করতে পারবো খুব সহজেই। দেখো, প্রথমে আমরা খেয়াল করি যে আমরা জানি যে এরকম যে কোনো জায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে উক্ত যাকে ওই লম্ব বিন্দু সমান 2 ভাগে বিভক্ত করে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে এই বৃত্তের একটা যা, আর এটা হচ্ছে তার উপর লম্ব। যেহেতু এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে তার লম্ব। যেহেতু এটা লম্ব বিন্দুতে উক্ত যা সমান 2 ভাগে কি হয় বিভক্ত হয়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ই ইকুয়াল বিই, ঠিক আছে। আর এ ই ইকুয়াল বি যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ই এ বি এর অর্ধেক, ঠিক আছে। এটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন আমরা দেখব যে যেহেতু এখানে বলা আছে যে সিডি এবং এ বি পরস্পর কি সমান, এ বি এবং পরস্পর সমান, এটা প্রশ্নে বলা ছিল। যেহেতু সিডি এবং এ বি পরস্পর সমান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এই যে এ বি এর অর্ধেক এবং সিডি এর অর্ধেকও কিন্তু পরস্পর সমান প্রমাণ করতে পারবো। যেহেতু এখানে আমরা এই কাজটা করি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা কি করি গুণ করি, তাহলে খুব বুঝতে সহজ হবে।
আমরা যদি হাফ দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা পাই, ঠিক আছে। এখন আমাকে এর পূর্বে প্রমাণ করতে হবে এই বিষয়টা যে এখানে এটা কি লম্ব কিনা, অর্থাৎ এই যে ওয়েভটা এটা কি সিডির উপরে লম্ব কি না। এটা লম্ব, কারণ কি, কারণ আমরা এখানে খেয়াল করি যে এই যে রেখাটা এটা হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে, এটা একটা সরল রেখা। এই সরল রেখা যদি হয় তাহলে ও এফ ই একই সরল রেখায় অবস্থিত, আর একই সরল রেখায় যদি অবস্থিত হয় সেক্ষেত্রে আমরা এটা জানি যে সমান সমান যা যদি হয় এবং এরা যদি পরস্পর সমান্তরাল হয়, যেহেতু এখানে এ বি এবং সিডি পরস্পর কি সমান্তরাল, তাহলে এই ইএফটা হচ্ছে তাদের লম্ব দূরত্ব, ঠিক আছে। যেহেতু ইএফটা তাদের লম্ব দূরত্ব সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সিডি এর উপরে ওএফটা কি লম্ব। তাহলে এইভাবে আমরা চিন্তা করি যদি যে যেহেতু লম্ব বিন্দুতে এই যাটা সমান দুই ভাগে বিভক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু লম্ব সেই ক্ষেত্রে কিন্তু এই অংশটা পরস্পর কি সমান। আবার যেহেতু এ বি এবং সিডি পরস্পর সমান সেই ক্ষেত্রে এর অর্ধেক এবং এর অর্ধেকও পরস্পর কি হবে সমান হবে। এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সিডি এর অর্ধেক হচ্ছে ডিএফ, ঠিক আছে, সিডি এর অর্ধেক হচ্ছে ডিএফ, আর এদিকে এ বি এর অর্ধেক হচ্ছে এই, অর্থাৎ ডিএফ এবং এই পরস্পর কি সমান, অর্থাৎ এইটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। এখন আমরা পরে যাই, এখানে দুটি ত্রিভুজ সর্বসম আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। আরেকটা বিষয়, আমরা প্রথম যে অপশনটা সেটা দেখি যে ওএফ ইকুয়াল এক্স, এটা আমরা কিভাবে প্রমাণ করব। এখানে দেওয়া ছিল যে ওই ইকুয়াল কত এক্স। এখন আমাদের জানা আছে যে এরকম, আমরা এই বিষয়টা খেয়াল করি যে সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। যদি এই যাটা এবং এই যাটা সমান হয় তাহলে এটা কেন্দ্র থেকে যতটুকু দূরে থাকবে এটাও কেন্দ্র থেকে ততটুকু দূরে থাকবে। তাহলে যেহেতু ও ছিল ওই বৃত্তের কেন্দ্র সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে তার লম্ব দূরত্ব যা এর উপর। সুতরাং এটা যা হবে এবং এটা তা হবে, কারণ কি, কারণ হচ্ছে এটাই যে যেহেতু সমান সমান জায়ের কেন্দ্র থেকে তাদের দূরত্ব পরস্পর কি হয় সমান হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা খুব সহজেই বলতে পারি, অর্থাৎ ওই যদি এক্স হয় তাহলে ওএফও কি হবে এক্স হবে। এখন আমরা যাব যে ত্রিভুজ দুটি সর্বসম কিভাবে আমরা প্রমাণ করব। এখান থেকে আমরা দুটি ত্রিভুজ নিব, ঠিক আছে, দুটি ত্রিভুজ নিয়ে সেই দুটি ত্রিভুজ সর্বসম কিনা সেটা আমরা প্রমাণ করব। তো অলরেডি আমরা কিন্তু 1 নং প্রমাণ করেছিলাম যে এ ও বি এবং সি ও ডি এই দুটি ত্রিভুজ সর্বসম ছিল, এটা আমরা 1 নং প্রমাণ করেছিলাম। কিন্তু এখন এখানে আমরা অন্য দুটি ত্রিভুজ নিব, অন্য দুটি ত্রিভুজ নিয়ে এখানে সর্বসম যে সেটা আমরা এখন প্রমাণ করব। আমার ইচ্ছা মতো আমি ত্রিভুজ নিব সাপোজ, তবে ত্রিভুজ নিতে গেলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি কোন দুটি ত্রিভুজ নিব। এটা নির্ভর করবে এই বিপ্রতীপ কোণের উপর। আমি যদি এই বিপ্রতীপ কোণের উপর ভিত্তি করে দুটি ত্রিভুজ নিই তাহলে কিন্তু খুব সহজে আমি কি করতে পারবো প্রমাণ করতে পারবো এই দুটি ত্রিভুজ সর্বসম। এখন এই দুটি ত্রিভুজ যে সর্বসম হবে, সর্বসম হওয়ার শর্ত আমাদের জানা আছে। যে কোনো ত্রিভুজ দুটি সর্বসম হবে তখনই যদি ওই ত্রিভুজের একটি বাহু দুইটি কোণ কি হয় সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমি শেষে যে উল্লেখ করলাম যে সর্বসম হওয়ার শর্তের উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। দেখো কিভাবে, আমি যদি এই দুটি ত্রিভুজ নেই তাহলে এই যে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ থেকে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারি দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি। কারণ হচ্ছে অলরেডি আমরা প্রমাণ করেছি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুটা এবং এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুটা পরস্পর কি সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ওই ইকুয়াল ওএফ, ঠিক আছে। এই ত্রিভুজের এই দুটি বাহু পরস্পর সমান। আবার এখান থেকে আমরা লিখতে পারি ওএ ইকুয়াল ওসি। এই যে ওএটা হচ্ছে উক্ত বৃত্তের ব্যাসার্ধ এবং ওসিটা হচ্ছে ওই বৃত্তেরই ব্যাসার্ধ, কারণ আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কি সমান। এটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু দুটি বাহু পেয়ে গেলাম। আরেকটা বিষয় খেয়াল করি আমরা যে এই যে কোণটা এবং এই কোণটা, এই দুটি কোণ কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর কি হয় সমান হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ ও ই এটা আমরা লিখতে পারি এ ও ই সমান, এখানে আমরা লিখতে পারি সি ও এফ।
তাহলে এই দুটি ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। অনুরূপভাবে আমি এই দুটি ত্রিভুজকেও সর্বসম প্রমাণ করতে পারবো। তার মানে এখানে যে চারটা অপশন ছিল, এই চারটা অপশন কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, এভাবে প্রমাণ করতে পারি। তবে অবশ্যই পিডিএফ ফাইলে বিস্তারিত উল্লেখ করা আছে, অবশ্যই পিডিএফ ফাইলটা দেখে নেবে। 3 নং প্রশ্নটা এরকম ছিল যে যে এই যে চিত্রটা, এই চিত্রতে ওই ইকুয়াল এক্স দেওয়া আছে, অর্থাৎ এইটার মান হচ্ছে এক্স, ঠিক আছে। আর ও এ ইকুয়াল 5 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার। আর এদিকে এ বি ইকুয়াল 2x প্লাস 2 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এই যে এ বি যাটা, এটার মান দেওয়া আছে 2x প্লাস 2, ঠিক আছে। এখন এখানে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো হচ্ছে এরকম যে x এর মান নির্ণয় করতে হবে, সেটার জন্য 4 নাম্বার বরাদ্দ থাকবে। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এখানে একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটার মধ্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তার জন্য 3 নম্বর বরাদ্দ থাকবে। আর x এর দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে x চলকের মাধ্যমে দ্বিঘাত একটা সমীকরণ সংঘটিত হবে, সেটা নির্ণয় করতে হবে, তার জন্য 2 নম্বর থাকবে। আর এই এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই হচ্ছে এই অংশটা, এই অংশটার মান নির্ণয় করতে হবে। এটার জন্য নাম্বার বরাদ্দ আছে কত? 1, অর্থাৎ এখানে টোটাল নাম্বার হচ্ছে 10। তার মানে এই চারটা বিষয় যদি আমরা সমাধান করে দেখাতে পারি তাহলে এখানে 10 নাম্বার বরাদ্দ থাকবে। এখন এখানে তত্ত্ব দেওয়া আছে কি, এই যে এই তত্ত্বগুলো দেওয়া আছে। তাহলে এইদিকে আমরা খেয়াল করি যে এই যে তত্ত্বটা কিন্তু এই ত্রিভুজের আলোকে দেওয়া আছে, ঠিক আছে। এই ত্রিভুজটাকে আমরা চিন্তা করি, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এবি কিন্তু এই ত্রিভুজের একটা অংশ, ঠিক আছে। আর এই ত্রিভুজের অংশটা আমরা ইতিপূর্বেই পড়েছি যে যেহেতু এবি এর অর্ধেক হচ্ছে এই, তার মানে এখানে আমাদের প্রথম কাজটা করতে হবে এই এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। যেহেতু এইটা হচ্ছে এবি এর অর্ধেক, তার মানে এবি এর মানটাকে আমরা 2 ভাগে কি করব, ভাগ করে নিব, তাহলে আমরা এই এর মানটা পাবো। এই জন্য আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নিব, ঠিক আছে। আমরা যদি এটাকে 2 ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমরা 2 কমন নিতে পারবো, তাহলে এটা হবে এরকম। তার মানে এখানে আমরা এই সমান এক্স প্লাস 1 সেন্টিমিটার পেলাম। তাহলে এখানে আমরা খেয়াল করি পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এখানে একটা অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে লম্ব দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের আলোকে আমরা লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কিন্তু আমরা ওই স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল ও স্কয়ার, এটা আমরা কিন্তু লিখতে পারি। এখন এইখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, এই মানগুলোকে এখানে আমরা কি করব, বসিয়ে নেব। তাহলে দেখেন যে এখানে ওই যে মানটা সেটা হচ্ছে এক্স, যেহেতু ও এর উপরে স্কয়ার আছে আমি স্কয়ার দিয়ে নেব। আর এর মানটা হচ্ছে কি এক্স প্লাস 1 হোল স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে। আর ও এর মানটা হচ্ছে কত, 5, বাস। তাহলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল অলরেডি, ঠিক আছে। এখন এখানে যে কাজগুলো করতে হবে দেখেন, আমরা প্রথমে এইটাকে সূত্রে নিব। যদি এটাকে আমরা সূত্রে নিই তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটাতে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর এদিকে হবে 25, এই 25কে যদি আমরা পক্ষান্তর করি তা হয় -25, ঠিক আছে। এটা এভাবে লিখে নিলাম। এখন এখানে যদি আমরা যোগ করি তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, এটা আমরা পাবো। এখন এই যে দ্বিঘাত সমীকরণটা, এটাকে আমরা প্রত্যেকটাকে 2 দ্বারা কি করে দেব, ভাগ করে দেব প্রত্যেকটা পদকে। তাহলে যদি প্রত্যেকটা পদকে আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা আমি পাবো। ওকে, এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এই এখানে বলা ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা আমরা পাবো যে 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু এখানে আমরা x প্লাস 4 এবং মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল 0, অর্থাৎ এখানে আমরা দুটি উৎপাদক পাবো, একটা হচ্ছে x প্লাস 4 আর একটা হচ্ছে x মাইনাস 3। এখন এদিকে আমরা খেয়াল করি, যেহেতু দুই বা ততোধিক রাশি যদি গুণ আকারে থাকে এবং তাদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে কি হয়, শূন্য হয়। যদি আমি x প্লাস 4কে 0 নিই তাহলে কিন্তু আমরা x ইকুয়াল কত পাবো, -4 পাবো, একটা মান, ঠিক আছে। আর যদি x মাইনাস ইকুয়াল 3 নেই তাহলে কিন্তু এখানে আমরা x ইকুয়াল
3 পাবো। তার মানে এই যে মানটা, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখানে এটা ঋণাত্মক। তার মানে এখানে x এর মান হচ্ছে কি 3 সেন্টিমিটার। এখন খেয়াল করি আমরা যে এখানে যে অপশনগুলো দেওয়া ছিল, এই অপশন অনুযায়ী আমরা কিন্তু সব সমাধান করতে পেরেছি কিনা দেখেন। প্রথমে বলা ছিল যে x এর মান নির্ণয় করতে হবে, সেটা হয়ে গেল, অর্থাৎ x এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে এখানে বলা ছিল যে উৎপাদকে বিশ্লেষণ আমরা করে সমাধান নির্ণয় করলাম। তারপরে বলা ছিল যে এখানে x এর দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে x এর উপরে ঘাত হচ্ছে 2, চলকের উপরে ঘাত যদি 2 থাকে, সর্বোচ্চ ঘাত 2 থাকে, তাহলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। তার মানে এই 3 নংটা হয়ে গেল। তারপরে এখানে বলা আছে এই এর মান নির্ণয় করতে হবে। দেখেন এই এর মান যদি আপনি নির্ণয় করতে যান, তাহলে দেখতে হবে যে এখানে এই কত ছিল, x প্লাস 1। এখন যদি আমি এখানে মান বসিয়ে দিই t প্লাস 1, অর্থাৎ এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে এখানে যে 4টা অপশন ছিল, এই 4টা অপশন কিন্তু এই ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান হয়ে গেল। 4 নং অর্থাৎ সর্বশেষ প্রশ্নটা ছিল এরকম যে এই চিত্রে ও এ ই ইকুয়াল 30 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। এটার উপর ভিত্তি করে আপনাকে এ ও ডি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারেন তাহলে হবে 4। আর কোণ এ ও ডি এর মান যদি আপনি নির্ণয় করতে পারেন তার জন্য থাকবে 3, এবং কোণ ও ডি এফ এর মান যদি নির্ণয় করতে পারেন তাহলে থাকবে 2। আর এখানে প্রয়োজনীয় অঙ্কন করতে হবে, এই অঙ্কনটা যদি করতে পারেন তাহলে এখানে থাকবে 1, অর্থাৎ এখানে 10 নম্বর বরাদ্দ করা আছে। তাহলে দেখেন যে এই কোণের উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই সবগুলো প্রমাণ করতে পারবো খুব সহজেই। কেমন ভাবে দেখেন, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, ঠিক আছে, আমাকে প্রথমে আমি এইটা চিন্তা করি যে এটা যদি চিন্তা করি যে এখানে কোণ ও এ ও ডি, তাহলে এ ও ডি কোণটা আমি এই চিন্তাটা করি, এইটা কিন্তু এ ও ডি কোণ, ঠিক আছে। এই কোণটা এই কোণের উপর ভিত্তি করে কি করতে পারবো, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। দেখেন কিভাবে, যেহেতু এটার হচ্ছে এই এ বি এর উপর লম্ব, তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ। তার মানে এখানে আপনি খেয়াল করেন যে এই যে কোণটা, এখানে কোণটা দেওয়া আছে ও এ ই হচ্ছে এটা কোণ, এবং এখানে যে একটা কোণ দেওয়া আছে সেটা হচ্ছে এ ই ও, ঠিক আছে, এ ই ও এই কোণটা। আর এখানে আরেকটা কোণ দেওয়া আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে এ ও ই। তাহলে এই তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আপনি এখান থেকে খেয়াল করেন যে এই কোণের মান কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, আর এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে এই কোণের মান আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এই কোণের মান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু এখানে আমরা যদি এই কোণগুলো যোগফল পক্ষান্তর করি, তাহলে কিন্তু এখানে আমরা এ ও ই ইকুয়াল আমরা সরাসরি লিখতে পারি, অর্থাৎ 180 থেকে 120 কি হবে, মাইনাস হবে, সেক্ষেত্রে থাকবে 60 ডিগ্রি। তার মানে এই যে কোণটা, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমাদের এই যে প্রশ্নের উত্তর সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা পরে দেখি এই যে প্রশ্নটা, ও ডি এফ এর মান কত, অর্থাৎ ও ডি এফ এই যে কোণটা, এই কোণের মান কি করতে হবে, আপনাকে নির্ণয় করতে হবে। দেখেন আমরা ইতিপূর্বে কিন্তু পড়েছিলাম যে এরকম যে এ বি এবং সিডি যেহেতু সমান্তরাল, ঠিক আছে, এবং এরা পরস্পর সমান, তো সমান্তরাল কথা বিষয়টা আমরা চিন্তা করি, এবং বিডি তাদের ছেদক, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান। এখন এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমি এই কোণের পরিমাণটা কত সেটা কিভাবে পাবো। দেখেন আমি এখানে চিন্তা করি, এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যে ত্রিভুজটা আপনি খেয়াল করেন, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে কিন্তু ও এ এবং ও বি পরস্পর কি সমান। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হবে। যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, সেই ক্ষেত্রে যেহেতু এই কোণের পরিমাণ 30, সাধারণত এই কোণের পরিমাণও কত হবে, 30 হবে। আর যেহেতু এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তার মানে এই কোণের পরিমাণটা হচ্ছে 30। হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব যে এ ও ডি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে বিষয়টা দেখেন, এই যে এ ও ডি যে সমবাহু ত্রিভুজ, এটা আমরা যদি ত্রিভুজ তৈরি করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে অঙ্কনের প্রয়োজনীয়তা চলে আসছে এখানে। যেহেতু এখানে এ ও ডি, এ
ও ডি এটা যদি ত্রিভুজ হতে হয় তাহলে কিন্তু এ ডি কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে এটা যোগ করলে আপনি 1 নাম্বার পেয়ে গেলেন। এখন আমরা প্রমাণ করব যে এ ও ডি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমবাহু কি না। অলরেডি কিন্তু আমরা এখানে একটা কোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন যদি অবশিষ্ট যে দুটি কোণ দেওয়া আছে, এই দুটি কোণ যদি আমি 60 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই এওডি সমবাহু ত্রিভুজ প্রমাণিত হবে। এটা কিভাবে দেখেন, আমরা ইতিপূর্বেই দেখেছি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কি সমান। তাহলে এখান ও থেকে এ পর্যন্ত এবং ও থেকে ডি পর্যন্ত এই দুটি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এরা দুইজন পরস্পর কি সমান। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ও এ এবং ও ডি কে আমরা সমান বলতে পারি, কারণ ও এ এবং ও ডি হচ্ছে এই এ ও ডি ত্রিভুজের দুটি বাহু। যেহেতু এ ও ডি এর ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, সুতরাং তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এখানে একটা কোণ আমাদের জানা আছে কত ডিগ্রি, একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা 60কে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু 120 ডিগ্রি পাই, ঠিক আছে। আর এই 120 ডিগ্রিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি কিন্তু আমরা 60 ডিগ্রি পাবো, ঠিক আছে। দেখেন এই 60 ডিগ্রি পাই। তার মানে যেহেতু এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে, তার মানে এটা হবে 60 ডিগ্রি আর এটা হবে কি 60 ডিগ্রি। অর্থাৎ এই যে এ ও ডি এই যে ত্রিভুজের 3টা কোণই কিন্তু পরস্পর 60 ডিগ্রির সমান। তার মানে আমরা বলতে পারি যে এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। এভাবে আপনি খুব সহজেই কি করতে পারেন, উপপাদ্যগুলো প্রমাণ করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি যে অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে যে সকল প্রশ্ন করা হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন সহজভাবে কিভাবে প্রমাণ করা সম্ভব সেটা আমি চেষ্টা করেছি। আর তাছাড়া আমি এই সম্পূর্ণ ক্লাসের যে পিডিএফ ফাইলটা এটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আপনি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফটা দেখে অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি নিয়মিত চেষ্টা করছি শুধু অ্যাসাইনমেন্টের উপরে নয়, যারা 2022 অথবা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, অর্থাৎ হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি নিয়মিত ভিডিও আপলোড করব। অবশ্যই সকল ক্লাসের নোটিফিকেশনের জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে ক্লিক করে রাখবেন, কারণ নতুন নতুন ফর্মুলার উপরে ভিত্তি করে খুব সহজ ব্যাখ্যা এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে উত্তর নির্ণয় করা যায় এমসিকিউর ক্ষেত্রে এই বিষয়েও আমি অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আমার সাথে থাকবেন, এটা আমার প্রত্যাশা। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।